দেশের মানুষ আসলে দীর্ঘ ১৭ বছর নির্বাচনের অপেক্ষায় ছিল। মানুষ আসলে দীর্ঘ ১৭ বছর নির্বাচনের অপেক্ষায় ছিল একটা সত্যিকারের নির্বাচন। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আসলে তারা পায়নি, নির্বাচন দেখেনি। এই আক্ষেপ ছিল সর্বত্র সমাজের সবখানেই। সেই প্রত্যাশার উপর ভর করেই ত্রয়োদশ যে সংসদ নির্বাচনটি হয়ে গেল সেটি একটি নতুন আশার জন্ম দিয়েছে। এবারের ভোট শুধু একটা যে সাংবিধানিক প্রক্রিয়া সেটা নয়, এটা ছিল মানুষের আস্থা নতুন করে গড়ে তোলার একটা পরীক্ষা সবার পক্ষ থেকেই, সব মহলের পক্ষ থেকে। আর সেই পরীক্ষায় আহ, সকল পক্ষ আমি বলবো যে একটা নতুন আহ, যাত্রা সৃষ্টি করতে পেরেছে এবং সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। কেন উত্তীর্ণ হয়েছে বলবো? প্রথমত এটা প্রমাণিত হয়েছে যে আহ, একটা অন্তর্বর্তী সরকার বা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, দলীয় সরকারের চাইতে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন অধিক গ্রহণযোগ্যতা পায় বা সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেখানে মানুষের অংশগ্রহণ বাড়ে এবং মানুষ আস্থা পায় ভোট দেওয়ার ক্ষেত্রে। সেটি প্রতিফলিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। আর আমি বলবো যে পুরো ভোটের দিনটি ছিল অত্যন্ত উৎসবমুখর, ভয়হীন, শান্তিপূর্ণ এবং সবার কাছে এক ধরনের আনন্দের একটা পরিবেশ ছিল সারা দেশে। মানুষ ছুটে গিয়েছে গ্রামে এই ভোটটি দেওয়ার জন্য, এই দীর্ঘদিন পরে এই ভোটের উৎসবে সামিল হওয়ার জন্য। সাধারণ মানুষ, বিশেষ করে নারী এবং তরুণ ভোটারদেরকে আমরা খুবই সক্রিয় দেখেছি, দীর্ঘ লাইন তাদের দেখেছি, চোখে পড়ার মতো। এটাই একটা বড় ধরনের পরিবর্তন। এই পরিবর্তনের প্রত্যাশা থেকেই তারা নিজেরাও ভোট দিতে উদ্বুদ্ধ হয়েছে, ভোট কেন্দ্রে গিয়েছে। এবার এবার যে ভোটের হার আমরা দেখেছি একেবারেই কম নয়, যথেষ্ট ভালো ভোটের হার। গড়ে যদি আমরা একটা হিসেব দেখি যে প্রায় ৬১% মতো ভোট পড়েছে। তবে বাংলাদেশের ইতিহাসে ২০০৮ সালে আমরা দেখেছি যে সর্বোচ্চ ভোট পড়া প্রায় ৮৭%। সেই হিসেবে কম হলেও এটা একটা অন্য ব্যঞ্জনা বা বার্তা বহন করে। এবারের ভোটের হারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংখ্যার হেরফের থাকলেও এটা মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততার যে বিবেচনা বা একটা মানে মুক্ত একটা পরিবেশে দীর্ঘদিন পরে স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অনুভূতি, সেটি সবার মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং এটা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতিরও একটা বার্তা বহন করেছে এই ভোটের যে পার্সেন্টেজ। তো ফলাফলে আমরা যেটা দেখলাম, আপনিও বলেছেন যে এটি একটা নিরঙ্কুশ বিজয় বিএনপির জন্য। নিশ্চয়ই তাদেরকে আমরা অভিনন্দন জানাতে পারি এই অর্থে যে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি দল ক্ষমতায় যাচ্ছে। পাশাপাশি অন্যান্য দলগুলোকেও শুভেচ্ছা জানাতে হবে, কারণ তারাও তাদের সাফল্যের দিক থেকে একটা উল্লেখযোগ্য দৃষ্টিগ্রাহ্য একটা সাফল্য তারা দেখিয়েছে। বিশেষ করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রায় ৮৫ বছরের এই রাজনৈতিক দলটির ইতিহাসে আমি বলবো যে জামাত এবারই ইতিহাস গড়েছে। একটা সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে তারা এই নির্বাচনে। এবং সেই হিসেবে যদি আমরা পেছনে ফেরত যাই, ১৯৮৬-তে তারা নির্বাচনে অংশ নিয়েছিল, তখন তারা 10টি আসন পেয়েছে। ৯১-তে তারা সর্বোচ্চ আসন পেয়েছে 18টি। তারপরে ২০০১-এর যে নির্বাচন সেখানে তারা 17টি আসন পেয়েছে এবং ২০০৮-এ যে নির্বাচন হয়েছে সেখানে তারা 2টি আসন পেয়েছে। তো নির্বাচনের যে পুরো চিত্র যদি আমরা মানে এবার দেখি, তাহলে দেখব যে নির্বাচন কমিশন তারা আন্তরিকভাবে চেষ্টা করেছে, যথেষ্ট তারা তাদের সাধ্য অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থাকে কাজে লাগিয়েছে। তাদের যে ব্যবস্থাপনা সেটির ক্ষেত্রে তারা চেষ্টা করেছে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। তবে তা সত্ত্বেও আমি বলবো যে কিছু অনিয়মের অভিযোগ যে আসেনি তা নয়। সব মিলিয়ে তথ্য যেটি সর্বশেষ পাওয়া গেছে তাতে ২৪৮টির মতো অনিয়ম এবং বিশৃঙ্খলার অভিযোগ তাদের কাছে এসেছে। এগুলো সমগ্র নির্বাচনী পরিবেশের তুলনায় বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে, কিন্তু সামগ্রিক পরিবেশকে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অবস্থায় পৌঁছেনি। আমরা দেখেছি যে
জামাত ইসলামীর পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে তারা অভিযোগ করেছেন বেশ কিছু আসনে ভোট গণনা বা ফলাফলের ক্ষেত্রে তাদের কিছু আপত্তির বিষয় এসেছে। নির্বাচন কমিশনে ভোর রাতে জামাতের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, তারা প্রেস ব্রিফিং করেছেন, সব কিছু মিলিয়ে এনসিপি কথা বলেছে। তো নিশ্চয়ই নির্বাচনের কিছু বিষয় তো থাকবেই, সেগুলো তাদের অভিযোগগুলো নির্বাচন কমিশন সেগুলো পর্যবেক্ষণ করবেন এবং সে বিষয়ে সিদ্ধান্ত দিবেন। তবে একটি বিষয়, এই নির্বাচনের মাধ্যমে যে নতুন দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা এই নতুন সরকার কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে। আমি সেই বিষয়ে একটু আপনাদের ধারণা দিতে চাই যে নতুন সরকারের সামনে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়বে, তারা চাঁদাবাজি বন্ধ করবে, তারা বিনিয়োগ বাড়াবে, ট্রিলিয়ন ডলারের ইকোনমি করবে, কর্মসংস্থান তৈরি করবে এবং একটি অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য তাদের রোডম্যাপ রয়েছে। সেগুলো তারা, আমরা আশা করব যে প্রথম যে 100 দিন তাদের সামনে থাকবে সরকার গঠনের পরে, সেই সময় তারা কতটা তাদের প্রতিশ্রুতিগুলো প্রতিপালন করতে পারেন সেগুলো আমরা দেখব। সবকিছু মিলিয়ে যে অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা নতুন পরিবর্তনের হাওয়া বা নতুন একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেই পরিবর্তনের হাওয়া বা আকাঙ্ক্ষাকে এই নির্বাচন মানুষের মধ্যে একটি নতুন আশার সঞ্চার করেছে, সেটি বলাই বাহুল্য। মানুষ চাইছে যে স্থিতিশীলতা আসবে নির্বাচনের মধ্য দিয়ে, একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষ চাইছে যে গণতান্ত্রিক যে পুনর্গঠন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যে যাত্রা, সেটি ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত থাকবে। তাই আমার দৃষ্টিতে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন যে কেবল একটি রাজনৈতিক অধ্যায় রচিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে তা নয়, একটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার পথে একটি আস্থাকে ফিরিয়ে আনার একটা প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবং নতুন যে সরকার আসবে, জনগণের প্রতিনিধি হয়ে নির্বাচিত সরকার হিসেবে তারা আসবে, তারা যেন মানুষের এত যে আস্থা, এত যে আকাঙ্ক্ষা, এত যে স্বপ্ন যে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে তারা আসবে, সেটি যাতে ভেস্তে না যায়, তারা যাতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন, তারা যাতে মানুষকে অভয় দিতে পারেন যে সুশাসনের দিকে এবং উন্নয়নের দিকে এবং একই সঙ্গে মানুষের স্বপ্ন পূরণের দিকে, স্থিতিশীলতার দিকে তারা যাতে মানুষকে নেতৃত্ব দিতে পারেন, সেই আশাবাদ থাকবে। একই সঙ্গে জবাবদিহিতা এবং তাদের কার্যক্রমের যে ধারাবাহিকতা, সেটির দিকে নিশ্চয়ই সব মানুষের নজর থাকবে। বিরোধী দল হিসেবে যারা আসছেন তাদের তো অবশ্যই থাকবে। অনেক ধন্যবাদ জনাব জহিরুল আলম আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার এই সুদূর প্রসারী বিশ্লেষণের জন্য। দর্শক, চ্যানেল 24-এর বার্তা প্রধান জনাব জহিরুল আলম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে এই নির্বাচিত সরকার বিএনপি যেটি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে হয়তো 2-1 দিনের মধ্যেই, এরপরে তার জন্য বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোর কথাও কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। আমরা নির্বাচনের সব খবর আপনাদেরকে জানাবো, তবে রেইনবো পেন্টস প্রেজেন্স নির্বাচনে বাংলাদেশের এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি। আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।